ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় বাংলাদেশে বাণিজ্যের পরিবেশ। এ বিষয় নিয়েই আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম, আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং আছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে বাণিজ্যের পরিবেশ। এই আলোচনা শুরু করতে চাই ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাধারণত আমরা বাণিজ্যের পরিবেশ প্রাইভেট সেক্টরের প্রতিনিধিকে দিয়েই শুরু করা হয়তো ঠিক, কিন্তু আপনাকে দিয়ে শুরু করতে চাই এই কারণে এই বিষয়গুলোর সঙ্গে গবেষণার সঙ্গে আপনি যুক্ত আছেন। সেই প্রেক্ষাপট থেকে একটু জানতে চাই যে বাংলাদেশ এখন খুব ক্রুশিয়াল একটা সময়ের মধ্যে আছে। বাণিজ্যের জায়গা থেকে, বিনিয়োগের জায়গা থেকে এখন আসলে আমরা কি রকম অবস্থায় আছি? অবস্থাটা কি খুব স্বস্তিদায়ক? ধন্যবাদ। আর আপনি খুব ডিবিসি এবং আপনাকেও ধন্যবাদ যে খুব একটা গুরুত্বপূর্ণ সময়ে এরকম একটা ক্রিটিক্যাল টপিকের উপর আপনারা আজকে আলোচনার অবতারণা করছেন। দেখেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য পরিবেশ সেটা খুব ভালো অবস্থায় নাই। এটা আমার মনে হয় এটা নিয়ে আর বিতর্কের কোনো অবকাশ নেই এবং এটা মোটামুটি সর্বজন অ্যাকসেপ্টেড একটা বিষয়। আমরা কেন বলছি এটা এখন আরও ক্রিটিক্যাল, আমরা যদি দেখি বাংলাদেশ অবস্থাটা কি সেই জায়গায় আমি আসছি। শুরুতে আমি এটা বলে যে আমরা খুব ভালো অবস্থায় নেই, কিন্তু এটা এখন খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। এই জন্য বাংলাদেশ এখন একটা খুব ইম্পর্ট্যান্ট ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। 24 অগস্ট মাসের যে গণ অভ্যুত্থান, তার পরবর্তী যে গত 16 মাস, সেখানে অনেক প্রচেষ্টা ছিল ধরেন ম্যাক্রো ইকোনমিকে একটু স্টেবিলাইজ করা, এবং সেটা কিছুটা হয়েছেও। মানে ফরেন এক্সচেঞ্জ, ব্যালেন্স অফ পেমেন্ট, ইভেন ইনফ্লেশন যদিও এখনও অনেক হাই, তারপরেও 13-14% থেকে নেমে এসছে। কিন্তু এর বাইরে যদি যাই, ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, এক্সপোর্টস, স্মল বিজনেস এবং এগুলোর থেকে যে আমাদের এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রসপ্যারিটি, এটা কিন্তু একটা ব্যাপক চাপের মধ্যে আছে। এটা 24 অগস্টের আগে থেকেই খুব ভালো ছিল না, কিন্তু 24 অগস্টের পরে আমরা এই জায়গাটায় অনেক কথা শুনছি, সদিচ্ছার কথা শুনছি, কিন্তু তেমন কোনো সংস্কার মেজার্স বা পলিসি মেজার্স আমরা দেখিনি, রিফর্ম মেজার্স বা পলিসি মেজার্স। অ্যাজ এ রেজাল্ট, এবং তার সাথে সাথে আইন শৃঙ্খলার অবনতি ছিল, তার সাথে সাথে অনেক জায়গায় বেসরকারি খাত, যারা মূল চালিকা শক্তি ইকোনমির, তাদের অভিযোগ ছিল বা তাদের কনসার্ন ছিল তাদেরকে এনাফ এনগেজ করা হচ্ছে না। সব মিলিয়ে একদিকে ইনভেস্টমেন্ট, স্মল বিজনেস, এমপ্লয়মেন্ট সেটা যেভাবে স্লো ডাউন করে গেছে, গত 5 মাসে এক্সপোর্ট ড্রপ করছে, তার সাথে সাথে ইনভেস্টমেন্ট কনফিডেন্সটাও কিন্তু পড়ে গেছে। তো এইটা হলো গত 15 বা 16 মাসের অবস্থা। আর গত 10 বছর ধরেই আমরা যদি দেখি, আমরা বিনিয়োগ এবং বাণিজ্যে কিছুটা এগিয়েছি, কিন্তু যে পরিমাণ আমাদের আগানোর কথা ছিল তার ধারে কাছেও আমরা যেতে পারিনি। এটার কারণ হলো আমাদের বিনিয়োগ পরিবেশে দুর্বলতা রয়ে গেছে অন্তত গত 8-10 বছর ধরে। কারণ বিনিয়োগ পরিবেশের যে প্রতিনিয়ত উন্নয়নের প্রয়োজন হয়, রিফর্মসের প্রয়োজন হয়, সেই দিকটা আসলে খুব ভালোভাবে নজর দেওয়া হয়নি। আপনার কাছে আবারও আসবো, তার আগে একটু হাবিবুল্লাহ করিম আপনার কাছে আনতে চাই। মানে তাত্ত্বিক কথা শুনছিলাম, এখন আপনার কাছে একটু প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানতে চাই যে এই মুহূর্তে যদি আপনি নতুন কোনো ব্যবসা বাংলাদেশে শুরু করতে যান, আপনার সামনে কতগুলো বাধা আছে? ধন্যবাদ আপনাকে। ব্যবসায়িক মহল যেই সমস্যাগুলো ফেস করে আসছে, যেটা ডক্টর মশরুর রিয়াজও বলল যে 5ই আগস্টের আগে থেকেই এই মানে যে উইকনেসগুলো ছিল সেটা আরও এক্সাসারবেটেড হয়েছে, আরও গুরুতর হয়েছে এই উইকনেসগুলো। এই মুহূর্তে আমি যেটা বলবো যে সবচেয়ে বড় যে সমস্যা, যেগুলো আপনি যেটা বললেন যে ব্যবসায়িক কর্মকাণ্ডে আমরা যে প্রতিকূলতা প্রতিনিয়ত ফেস করছি, তার মধ্যে রয়েছে একটা হচ্ছে যে পলিসি মেজারের যে
কন্টিনিউইটি বা পলিসি মেজারের যে স্টেবিলিটি, এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে অনেক, কিন্তু এটা এখনও আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। এখনও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে এই করের বিষয়ে বা এই যে লাইসেন্সিংয়ের বিষয়ে, যেগুলো মিনিস্ট্রি অফ কমার্স থেকে হয় বা এনবিআর থেকে হয়, এবং আমরা এমসিসিআই থেকে প্রতিনিয়ত সরকারের কাছে এগুলো লিখে আসছি, যে এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় আলাপ আলোচনার পরে যেই রুলিংগুলো দেয়া হচ্ছে, যে সার্কুলারগুলো দেয়া হচ্ছে, সেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের কাছে সারপ্রাইজ হিসাবে আসছে। তো এইটা কিন্তু কনফিডেন্স দেয় না, আমাদের বিজনেস কমিউনিটিকে কনফিডেন্স দেয় না। তো এইসব জায়গায় আমার মনে হয় যে আরও স্টেবিলিটি আসা প্রয়োজন, আরও প্রিডিক্টেবিলিটি আসা প্রয়োজন। অবশ্যই এটাও আমরা বুঝি যে 5ই আগস্টের পরে যে বিশাল পট পরিবর্তন হয়েছে, পাশাপাশি যে বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে সার্বিক প্রশাসন, সেটা ওভারকাম করতে অবশ্যই সময় লাগবে। কিন্তু ব্যবসায়িক চাকাটা তো বন্ধ করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানে আমাদেরকে ব্যবসার চাকা চালিয়ে রাখতে হবে এবং ব্যবসায়ীদেরকে এই ফ্যাসিলিটেট করার যত রকম ব্যবস্থা আছে সেগুলোকে সবসময় আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, ব্যবসায়ীদের কথা শুনতে হবে। এই কিন্তু মানে জায়গাটা সেই জায়গায় আমার যেটা একেবারে খুব স্পেসিফিক প্রশ্ন ছিল যে আপনি যদি মানে এখন এই মুহূর্তে একটা নতুন ব্যবসার পরিকল্পনা করেন, সেই ব্যবসাটা শুরু করার জন্য আপনার কাছে কতগুলো বাধা আছে, এবং গেল 3 বছর 5 বছর আগেও পরিবেশ যেরকম ছিল এখনো কি সেরকমই আছে, নাকি পরিবেশটা সহজ হয়েছে? পরিবেশটা কাছাকাছি একই রকমের আছে, কোনো গুণগত ওইরকম বড় ধরনের পরিবর্তন আমরা এখনও দেখছি না। হয়তো চেষ্টা আছে, হয়তো ইন দি বুকস অফ দি গভর্নমেন্ট বা পলিসি বুকস অফ দি গভর্নমেন্ট হয়তো চেঞ্জেস তারা করেছে, কিন্তু সেটা এখনও এনফোর্সমেন্ট হয়ে সেটার রেজাল্ট আমরা এখনও পাচ্ছি না। তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে যে আমাদের কিন্তু এই যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ দ্য লোয়েস্ট ইন 10 years। নিশ্চয়ই আপনার কাছে আসবো। যেহেতু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের কথা বললেন, আমরা সৈয়দ মাহবুবুর রহমান আপনার কাছে জানতে চাই, কোনোভাবেই 6.5 বা তার আশপাশেই ঘুরফির করছে, এটা 6.5ও পার হতে পারছে না কেন? মানে এই বেসরকারি খাতের বিনিয়োগ যদি না হয়, যদি ব্যবসা বাণিজ্যের চাকা না ঘোরে, যদি অর্থনৈতিক চাকা সচল না হয়, সরকারি বা তাহলে সচল হবে কিভাবে? ডক্টর মাসরুর রিয়াজ এবং হাবিবুল্লাহ করিম কিন্তু অনেক কথাই বলেছেন যে কেন হচ্ছে না এটা, এবং সেটা গত 1-2 বছর না, গত অনেক বছর ধরে বেসিক্যালি এই অবস্থার মধ্যে আছে। আমরা ধরেন আমার ইজ অফ ডুইং বিজনেস, যদি আমি এই ইন্ডেক্সটাও দেখি, অলমোস্ট দ্য লোয়েস্ট। আমরা যদি কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট ইজ এন ইস্যু, এখানে কিন্তু যে কোনো ব্যবসায়ীরা যখন আসেন কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট করতে গেলে দেখেন কোনোভাবেই করা যায় না। এখন রিসেন্টলি কমার্শিয়াল কোর্ট আসছে, এটা কতটুকু হেল্পফুল হবে অল ডিপেন্ডস অন দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট। অ্যাট দ্য সেম টাইম যারা বসবে সেটা ঠিকমতো ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড আপ করতে হবে। আমি একটা মানে কমার্শিয়াল কোড করে দিলাম মানে কিন্তু এই না সব কিছু পরিবর্তন, যেটা হাবিবুল্লাহ করিম সাহেব বললেন যে হয়তো কাগজে অনেক পরিবর্তন এসছে কিন্তু এক্সিকিউশনে কিন্তু আমাদের হচ্ছে। আমাদের সমস্যা কিন্তু আসলে মূলত আই উড সে এক্সিকিউশনে। আমাদের লজ খারাপ না, আমাদের পলিসি হয়তো অত খারাপ না, কিন্তু এক্সিকিউশনে গিয়ে ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশনে গিয়ে আমরা বিডা করলাম কেন যে ওয়ান স্টপ সার্ভিস দেবেন, কিসের ওয়ান স্টপ সার্ভিস কথা বলছেন, কিন্তু সে ঘুরে ফিরে এখানে ওখানে যত্রতত্র ঘুরতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন একটা জমি কিনতে গেলে বা জমি রেজিস্ট্রেশন করতে গেলে, মর্টগেজ করতে গেলে এখানে কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই এসছে, আমি বলবো না আসেনি। ডিজিটাইজেশন অনেক কিছু কাজ হচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে। আমি যখন এজ এ ব্যাংক আমি ল্যান্ড করতে যাই, আমি দেখতে পাই যে আমি যদি মর্টগেজ করতে যাই যে লেভেল অফ হার্ডেল আমাকে ফেস করতে হয়। একটা সময় ছিল যখন গ্যাস অ্যাভেলেবল ছিল, ডিমান্ড নোট পাওয়া মানে আপনি গ্যাস পাবেন। আমি এজ এ ব্যাংকার আমাকে চিন্তা করতে হলো, ডিমান্ড নোট দেখানো হয়েছে মানে আপনি পেয়ে যাবেন, কিন্তু আজকাল ডিমান্ড নোট কেন, গ্যাসের লাইন বসে গেলেও কিন্তু আপনি 1-1.5 বছরে পাবেন না। তারপরও যে পরিমাণ টাকা দিতে হয়, রিসেন্টলি আমি একটা কোম্পানিতে গেছিলাম, টিস্যু ম্যানুফ্যাকচারিংয়ে আছে, উনি বললো শুধু গ্যাসের ওটা করার জন্য ওনার প্রায় 10 থেকে 12 কোটি খরচ হয়েছে, পাইপটা লেট থেকে শুরু করে সব কিছু করার জন্য। এটা হচ্ছে ওনার বাজেটও ছিল না, এই খরচটা কিন্তু অ্যাবসোলুটলি হোয়াইট না, মানে আপনি ওনাকে কখন অ্যাকাউন্ট ফর করতে পারবেন না যে আমি এই পারপাজে খরচ করেছি। তো এগুলো করতে গেলে একজন ব্যবসায়ী চিন্তা করেন তিনি কেন করবেন,
আমাদের দেশে ব্যবসায়ীরা যে এই পর্যন্ত এসছেন, আমরা এক টাইম বলি হ্যাটস অফ টু দেম, যে এত ইনকনসিস্টেন্সি অফ পলিসি, কালকে একটা হলো আজকে আরেকটা হয়ে যাবে। কিন্তু তো সেখানে অ্যাজ এ ব্যাংক অ্যাজ ওয়েল আমরা যখন চিন্তা করি ইনভেস্টমেন্ট করতে গিয়ে, আমাকে মনে করতে হয় যে কালকে কী হবে, পরশুকে। যেমন ধরেন এখন ব্যবসায়ীরা বলছেন যে আমি তো একসময় সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট দিতাম, হঠাৎ করে 12-13% হয়ে গেছে, আমি 2-3%-এর এটা কীভাবে আমি সহ্য করব। আপনি দেখেন গত সরকারের সময় আপনার এনার্জি প্রাইস 50% বেড়ে গেল ওভারনাইট। তো এটা আপনার অ্যাজ এন ইনভেস্টার আপনি কি এটাকে ফোর্সে করতে পেরেছিলেন কোনোভাবে না। গত 2 বছরে ডিভ্যালুয়েশন হয়েছে প্রায় 50% টাকা, 89 থেকে এখন চলে আসছে 122। এটাকে আপনি কীভাবে অ্যাকাউন্ট ফর বা এটাকে আপনি অ্যাবজর্ভ করবেন? তারপরে আপনার অপারেশনাল এফিসিয়েন্সি একেবারেই নাই, আপনি জানেন না কখন গ্যাস থাকবে কখন থাকবে না, অথবা থাকলেও আপনার প্রেশার কম। তো এগুলো যখন হয় তখন আমরাও ব্যাংকাররা কিন্তু উই বিকাম ভেরি স্কেপটিক্যাল, যে আমি যে ফান্ডিংটা করব, যে এটা কেন করলে আসলে গ্যাসটা আসবে কি না। আজকে হয়তো পিএসআই ঠিক আছে, কালকে থাকবে কিনা আমি জানি না, ওখানে আবার প্রেশারের জন্য আবার ওখানে পয়সা দিতে হয়। তো এগুলো মাল্টিফেরিয়াস ইস্যু থাকে। আর আমরা তো এন্ড অফ দ্য ইউর কমার্শিয়াল ব্যাংক, আমরা কিন্তু টার্ম লেন্ডিংয়ের কথা না, কিন্তু উই হ্যাড বিন ডুইং দিস টার্ম লেন্ডিং ফ্রম দ্য ইনসেপশন। বিএসবি হয়েছিল, সেটা পরে আবার বিডিবিএল ওগুলো কিছুই করতে পারে না। আমাদের যেখানে ক্যাপিটাল মার্কেট অ্যাবসোলুটলি নন এক্সিস্টেন্স সেখানে কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এখন কথা হচ্ছে, প্রথমত ব্যাংকার হিসাবে এখন আমি অত কমফোর্টেবল না, আর দ্বিতীয় ব্যবসাটা দেখতে পাচ্ছেন যে আমি এখন নিয়ে করব কি। আমার শুধু ইন্টারেস্ট রেট না, আমার সবচেয়ে বড় কথা এনার্জি যদি আপনি আমাকে সিকিউরিটি না দিতে পারেন, আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে না পারেন, আমি কেন করবো? একটা সময় আমরা তো শুনতাম যে ওই যে যারা কনজিউমার গুডের ব্যবসা করেন, ট্রেডিং বিজনেস করেন, তাদের ব্যবসাটা খুব ভালো। আমি আপনার কাছে মানে চটুল প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে এই মুহূর্তে আসলে কোন ব্যবসাটার মানি ফ্লো খুব ভালো এবং খুব ভালো? ইটস ভেরি ডিফিকাল্ট ব্যবসাটা। আপনি ধরেন যেটা বললেন আগে কমোডিটির এক সময় ভালো ব্যবসা করতেন, কিন্তু সেটা এখন আর নাই, বিকজ ইন্টারন্যাশনাল মার্কেট এমন করে ফ্লাকচুয়েট করে, এবং এখানেও এসে ধরেন মার্কেটটা যারা আগে করতেন এখন অনেক উল্টাপাল্টা লোকও কিন্তু ঘুরে গেছে। আপনি জানেন গত সময়ের কথা, এসাল এবং তারা এসে কিন্তু পুরো কমোডিটি মার্কেটকে ধ্বংস করে দিয়েছে, বিকজ যেই দামে আনতো ওনারা তার চেয়ে কম দামে ওনার থেকে নিয়ে কম দামে বিক্রি করি। ইন দ্য প্রসেস কিন্তু মার্কেটটা কিন্তু হ্যাজ গট ডিস্টর্টেড। এখন আসলে ভালো ব্যবসা বলে হয়তো আমি এখন এই মুহূর্তে ভালো ব্যবসা বলবো, কালকে ভালো থাকবে না, বিকজ কালকে হয়তো কোনো একটা প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে। তা আপনি যেটা বলে কনসিস্টেন্সি অফ পলিসি ইজ নট দেয়ার। আর ব্যুরোক্রেটিক যেভাবে রেড টেপিজম, আমরা সব রাজনীতিবিদদের কথা বলি, এখানে আমি বলবো আমাদের দেশের যে এই ডেভেলপমেন্টের, আমি তো ব্যবসায়ীতে বললাম হ্যাটস অফ, এখন ব্যুরোক্রেসি has been a negative factor. I'm being very vocal on that. ব্যুরোক্রেসি আসলে যদি আমি যেখানে হেল্প না করি, বললাম সাইলোজে চলে গেছি, আমার বিডা চেষ্টা করছেন, কিন্তু ওখানে পাওয়ারের কাজ করছে না, ওখানে জমি রেজিস্ট্রেশনের কাজ করছে না, এখানে আপনি এনওসি নিতে পারছেন না, রাজক থেকে অ্যাপ্রুভাল পাচ্ছেন না, মাসের পর মাস ঘুরছেন। তো এই জিনিসগুলো হলো তো আসলে ফেভারেবল হচ্ছে না। সামনে যাওয়া যাবে নিশ্চয়ই, আপনার কাছে আরও শুনবো, কিন্তু তার আগে ওই একটা চটুল প্রশ্ন। হাবিবুল্লাহ করিম, ব্যবসা করছেন তো, অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন, এই মুহূর্তে আসলে সবচেয়ে লাভজনক ব্যবসা কি মনে হয় আপনার কাছে? $1 billion মানে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা সেটা বলা হয়তো কঠিন, তবে যেটা আমি বলতে পারি যে, কারণ সব ব্যবসায় কিন্তু চাপের মুখে আছে। আপনি ম্যানুফ্যাকচারিং ব্যবসা বলেন, আপনি রিয়েল এস্টেট ব্যবসা বলেন, প্রফেশনাল সার্ভিস ব্যবসা বলেন, সব ব্যবসায়ী চাপের মুখে আছে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, যেমন ঔষধ বা এফএমসিজি গুডস আপনি যেটা বললেন, এটার বিক্রি তো বাড়ছেই। আমি কিন্তু বলেছি আমি চটুল প্রশ্ন করেছি, আমি আমার উত্তর এখানে পাইনি। চটুল উত্তর, এখানে কমিশন ব্যবসাটা তো ভালো, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আমি কমিশন নিচ্ছি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম মাসুরিয়াজ, আপনার কাছে ওই একই প্রশ্ন। আসলে এই মুহূর্তে চাঁদাবাজি আর কমিশন ব্যবসা ছাড়া আর কি কোনো ব্যবসার পরিবেশ বাংলাদেশে আছে? না, ব্যবসা তো হচ্ছে, কিন্তু আমি শুরুতেই বলেছি ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেছে তা তো না। কিন্তু আমাদের যে জায়গায় যে ধরনের গ্রোথ চাই, যে ধরনের বিষয়টা হলো স্বপ্ন দেখি, বিনিয়োগ যে জায়গায় যাওয়া দরকার ছিল এবং যার সম্ভাবনা ছিল, তার তুলনায় আমরা কাছাকাছিও নাই। একইভাবে বাণিজ্যের ক্ষেত্রেও যদি গ্লোবাল ট্রেড এক্সপোর্টস, আমরা গার্মেন্টসের সেকেন্ড লার্জেস্ট হয়েছি, এটা গৌরবের বিষয়, কিন্তু আমাদের যে পরিমাণ পোটেনশিয়াল আছে, যেমন আমরা একটা সেক্টর থেকে 84% এক্সপোর্ট, রেডিমেড গার্মেন্টস, আমাদের তো আরও 3-4টা সেক্টর বাই নাও $5-10 বিলিয়ন এক্সিড করা উচিত ছিল, সেটা কিন্তু করতে পারিনি। আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট নেমে গেছে 22 থেকে $22.5
ওইখানে জিডিপি static হয়ে আছে কিন্তু। ওখানে স্ট্যাটিক ছিল মাহবুব ভাই 23%, এখন এটা নেমে গেছে হ্যাঁ, 22 এর 22 কাছে। তো। আচ্ছা, এফডিআই এ বিডাক কালকে না পরশু দিল যে একটা গ্রোথ হয়েছে, তো হ্যাঁ এই গ্রোথটা হয়েছে এটা আমি দেখেছি, কিন্তু আমরা যদি গ্রোথটার ভেতরে ঢুকি তাহলে খুব ভালো খবর নাই, কেননা এটা প্রায় 2/3 রিইনভেস্টমেন্ট এবং ইন্টার কোম্পানি লোন, তার মানে আমি ফ্রেশ ইনভেস্টমেন্ট আমার হচ্ছে না, তো ফ্রেশ অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট। নিউ ইনভেস্টমেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্য চলছে, কিন্তু যারা চলছে তারা খুব কষ্ট করে চলছে। যদি বিনিয়োগ পরিবেশ উন্নতি না হয় এদের অনেকেই ঝরে যাবে। আর সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হলো আমাদের যেটা সম্ভাবনা আছে এবং যে প্রয়োজনটা আছে সেই জায়গায় আমরা যেতে পারছি না। নিশ্চয়ই। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাই, যেহেতু আমার আজকের আলোচনার বিষয় আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বা বাণিজ্যের পরিবেশ, আসলে কোন কোন বিষয়গুলোতে আমাদের বেশি নজর দেওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলোতে পলিসির জায়গা থেকে এই মুহূর্তে বা এখন থেকে যদি রাজনৈতিক দলগুলো, আমরা জানি যে 1 মাস পরেই একটা হয়তো নতুন সরকার আসবে, তারা যদি এই বিষয়গুলো নিয়ে এখনই ভাবতে শুরু না করে তাহলে হয়তো ভাবতে ভাবতেই 1-2 বছর চলে যাবে। তো সেই প্রশ্নের উত্তর জানতে চাইবো আপনার কাছে বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এরপর জেনে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বাংলাদেশে বাণিজ্যের পরিবেশ। ডক্টর মাসুদ রিয়াজ, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইছিলাম আসলে যে বাণিজ্যের পরিবেশ এই বিষয়টি যদি আসলে আমরা বলি তাহলে কোন কোন বিষয়গুলোতে নজর দেওয়া উচিত এবং সেখানে পরিকল্পনা এখন থেকেই তৈরি করা উচিত? দেখেন, বিনিয়োগ এবং বাণিজ্যের পরিবেশ যদি আমি পৃথিবী জুড়ে দেখি, এটাকে যেভাবে অ্যাসেস করা হয়, এটার কয়েকটা স্ট্যান্ডার্ড পিলার আছে বা থিমেটিক এরিয়া আছে। যেমন আপনার লাইসেন্সিং, অ্যাপ্রুভাল, এটা একটা, ট্যাক্সেশন, ইনফ্রাস্ট্রাকচার, ভূমির যেহেতু একটা বড় প্রয়োজন হয় ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস বা ইভেন লজিস্টিক্সের জন্য, অ্যাক্সেস টু ল্যান্ড, অ্যাক্সেস টু ফাইন্যান্স একেবারে কি ইনপুট, ট্রেড ফ্যাসিলিটেশন এখন ট্রেড পলিসির চেয়েও গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে দাঁড়িয়েছে ট্রেডের কম্পিটিটিভনেস ডিটারমিন করার জন্য। এরকম আপনার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে আমরা বিশ্বব্যাংকের যেটা ডুইং বিজনেস এইভাবে বিনিয়োগ পরিবেশের অ্যাসেসমেন্ট করা হতো, যেটা 20-এ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের এটা কোনোদিনই কান্ট্রি স্পেসিফিক বা হোম গ্রোন কিছু ছিল না। তো মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ, এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ আমরা যৌথভাবে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স বিবিএক্স এই নামে বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র যে বিনিয়োগ পরিবেশের বাৎসরিক অ্যাসেসমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে এটা আমরা চালু করেছি। 4th বছরেরটা বা 4th অ্যানুয়াল এডিশন অক্টোবরের 16 তারিখে লঞ্চ হয়েছে। এটা 24-25 সালের দেখেছে ধরেন। তো এইখানে আমরা 11টা পিলারের মাধ্যমে দেখি। তো এই 11টা পিলার যদি আমি একটু বলি আপনাকে, এইখানে এই বছর 24-25, এটা 24-এর মে থেকে নিয়ে 25-এর মে পর্যন্ত এই 1 বছরের পিরিয়ডটা দেখা হয়েছে আর কি। হ্যাঁ, 11টা পিলারের মধ্যে 6টাতেই অবনতি হয়েছে আর 5টাতে উন্নতি হয়েছে, কিন্তু সেই 5টার মধ্যে আবার 2টা খুবই মানে একেবারে নিচ, তাদের অবস্থানটা খুব একটা ভালো না। তো যেগুলোতে অবনতি হয়েছে, একটা হলো ব্যবসার জন্য যে অবকাঠামো, কারণ আপনারা জানি যে গ্যাসের একটা বড় সমস্যা আছে, লেবার রেগুলেশনস, কারণ আপনারা জানেন যে গত অগাস্ট পরবর্তী বিভিন্ন জায়গায় লেবারের বিশৃঙ্খলা একটা অস্থিরতা লেগেছিল। এখানে ট্রেড ফেসিলিটেশন, বাণিজ্যের যে ফেসিলিটেশন, বিশেষ করে আমরা জানি বর্ডার ক্লিয়ারেন্স, বিভিন্ন রেগুলেটরি ক্লিয়ারেন্স ইম্পোর্ট এক্সপোর্টের, এবং পোর্ট এবং ফ্রেট ট্রান্সপোর্টেশনের যে বা লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার আর সার্ভিসের যে দুর্বলতা, সেটাকেও এখানে দেখা যাচ্ছে যে আমরা খুব দুর্বল অবস্থায় আছি। আর তার সাথে সাথে আমাদের, আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্যে এখন প্রযুক্তির ব্যবহার, টেকনোলজি অ্যাডপশন, সেটা সার্ভিসেস হোক, ম্যানুফ্যাকচারিং, ইভেন রেডিমেড গার্মেন্টস, সেখানে কিন্তু এইটার ব্যবহারের ক্রিটিক্যালিটি বা প্রয়োজনটা বাড়ছে। সেই জায়গাতেও আমরা পিছিয়ে গেছি। এর বাইরে 5টা জায়গায় আমাদের তার আগের বছরের তুলনায় উন্নতি হলেও আমি 2টা জায়গায় একটু আইডেন্টিফাই করতে চাই। একটা হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স, যে অর্থায়নের যে সুযোগ, সেটা তার আগের বছরের তুলনায় এই সর্বশেষ বছরে সামান্য উন্নতি হয়েছে, কিন্তু তার ওভারঅল যে স্কোরটা 100-র মধ্যে অনলি 40, মানে এটা ইন্ডিকেট করছে একেবারে রেড ক্যাটাগরি, খুবই ডিফিকাল্ট ব্যবসার পরিবেশ এই অ্যাক্সেস টু ফাইন্যান্স। আর তার সাথে সাথে আপনারা জানেন যে বিশ্বজুড়েই এক্সপোর্টের জন্য তো বটেই, ইভেন লোকাল বিজনেসেও রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট,
ইএসজি, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স প্র্যাকটিসেস, এটা এখন ব্যবসার ওতপ্রোত একটা অঙ্গ হয়ে যাচ্ছে। সেই জায়গাতেও আমরা বিশেষ করে এনভায়রনমেন্টাল রেগুলেশন এবং স্ট্যান্ডার্ডস এটা পড়েও গেছে, প্লাস এটার স্কোর অনলি 50-100-র মধ্যে, সো খুবই নিচের দিকে। সুতরাং আমরা দেখা যাচ্ছে তাহলে 11টার মধ্যে 6টা তো পতনের দিকে গেছে, যেগুলো ভালো আছে তার মধ্যেও 2টাকে দেখা যাচ্ছে যে খুবই একেবারে marginal line এ আছে। মার্জিনাল একটা পজিশনে আছে। তো এই যে আমার যদি অ্যাক্সেস টু ফাইন্যান্স, আমার ট্রেড ফ্যাসিলিটেশনের ক্ষেত্রে যেহেতু আমরা এক্সপোর্ট লেড আমাদের গ্রোথটা, সেটার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন ডোমেস্টিক ইকোনমি খুবই ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, কারণ আমাদের তো আমরা র মেটেরিয়াল প্রডিউস করি না, আমরা খুব বেশি ইন্টারমিডিয়েট গুডসও প্রডিউস করি না, ক্যাপিটাল মেশিনারি তো করি না। সুতরাং ইম্পোর্টের উপর কিন্তু ডোমেস্টিক ইকোনমি এবং এক্সপোর্ট দুইটারই নির্ভরতা আছে। আর পুরো এক্সপোর্টের উপর অর্থনীতির যে কৌশল, ফর্মাল এমপ্লয়মেন্ট সে এবং ম্যাক্রো ইকোনমির একটা বড় নির্ভরতা আছে। সেই জায়গায় আমরা যদি ট্রেড ফ্যাসিলিটেশনে আমরা এতটাই পিছিয়ে থাকি, তাহলে এটা তো কম্পিটিটিভ একটা গ্লোবাল মার্কেট, সেখানে আমরা সামনের দিকে আগাবো কীভাবে? নিশ্চয়ই এই প্রশ্নেই আসতে চাই হাবিবুল্লাহ করিম, মানে এত সংকট নিয়ে আসলেও ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নেওয়া তো সম্ভব নয় নিশ্চয়ই। আপনাদের অভিজ্ঞতা কি আসলে এই গবেষণাকে সমর্থন করে কি? অবশ্যই সমর্থন করে, তবে এটাই হচ্ছে একটা বড় বাংলাদেশের ব্যাপারে এনিগমা যদি আমি বলি, এটাই হচ্ছে সেই এনিগমাটা। যেমন আমরা মেট্রোপলিটন চেম্বার থেকে আমরা জাপানি ইনভেস্টরদেরকে একবার ইনভাইট করে নিয়ে এসেছিলাম। তাদের সাথে আলাপ আলোচনায় দেখা গেল তারাও ওই যে এই বিবিএক্সের যেই মেট্রিক্সের যে জিনিসগুলো উঠে আসছে তাদের অভিজ্ঞতা কাছাকাছি, এবং তারা খুবই অসন্তোষ প্রকাশ করলো বাংলাদেশের ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে। কিন্তু শেষ কথাটা যেটা বললো খুব ইন্টারেস্টিং, যে তারপরও 95% অফ জাপানিজ ইনভেস্টার্স তারা বাংলাদেশে আবার ইনভেস্ট করতে রাজি। তার মানে ডেসপাইট অল দিজ লিমিটেশনস অ্যান্ড ডিফিকাল্ট চ্যালেঞ্জেস, বাংলাদেশের ব্যবসার পোটেনশিয়াল বিশাল। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটায় আপনি একটা জিনিস ওই ব্রেকে যাওয়ার আগে আপনি বলছিলেন যে কিভাবে এটাকে ফ্যাসিলিটেট করা যায়। এই ফ্যাসিলিটেট করার জায়গাটা খুব সোজা, খুবই সহজ, এবং যদি একটা পলিটিক্যাল উইল থাকে, এই যে এই আগামী ইলেকশনে যারা জিতে আসবে তাদের টপ লিডারশিপ থেকে যদি এই পলিটিক্যাল উইলটা থাকে, তাহলে এটা খুব সহজে ঠিক করে দেওয়া যায়। সেটা হচ্ছে এই যে 10টা ভাগে ডক্টর মশরুর রিয়াজ যেটা বললো, যে বিভিন্ন সেই ল্যান্ড রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে লাইসেন্স পাওয়া থেকে আরম্ভ করে এনভায়রনমেন্টের মানে সার্টিফিকেশন, 11টা পিলার, বিভিন্ন যে ভাগ ভাগ করে যে সে ম্যাট্রিক্সগুলো করেছে, প্রত্যেকটা জায়গায় এই যে দেরি হচ্ছে, দেরিটা কেন হচ্ছে? যেটা মাহবুব রহমান সাহেব বলেছেন যে রেড টেপ, বা আমরা বলি যে ব্যুরোক্রেটিক ডিলেজ, এই ডিলেগুলো ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে এক একটা ফ্রিকশন। এই ফ্রিকশনগুলোকে আপনাকে স্মুথ আউট করে দিতে হবে। যে এই ফ্রিকশনগুলো এতই খারাপ যে যেই কাজ করতে শ্রীলঙ্কায় আমার 2 দিন লাগে, সেই কাজ বাংলাদেশে করতে 60 দিন লাগে। কেন লাগবে? শ্রীলঙ্কার সাথে বাংলাদেশে তো ডিফারেন্স অত বেশি হওয়ার কথা। নিশ্চয়ই সৈয়দ মাহবুবুর রহমান, এই যে মানে ব্যবসায়িক পরিবেশ সূচকগুলোতে যে আমরা এইভাবে পিছিয়ে আছি, এটার একটা ইম্প্যাক্ট তো নিশ্চয়ই আপনারা যখন বিদেশি ব্যাংকগুলোর সাথে লেনদেন করতে যান সেখানেও নিশ্চয়ই এর প্রভাব পড়ে। আমরা সম্প্রতি শুনেছি যে আমাদের যে কোনো বিদেশি ভালো ব্যাংকের সাথে লেনদেন করতে গেলে এখানে ব্যবসায়িক খরচটাও অনেক বেড়ে গেছে। একটু আপনার কাছে জানতে চাই। একটা তো বেড়েছে, আমাদের রেটিং ডাউনওয়ার্ড হয়ে গেছে, সো এটা কিন্তু হ্যাজ ইনক্রিজ দ্য কস্ট অফ ডুইং বিজনেস। শুধু ব্যাংকের জন্যই না, আমাদের ধরেন কনফার্মেশন কস্ট বেড়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম ধরেন যে সমস্ত আপনার কাস্টমার বা যে সমস্ত আমাদের দেশের কোম্পানিরা আপনার বাইল্যাটারালি লোন নিত, তাদের কিন্তু কস্ট বেড়ে গেছে। আপনার কান্ট্রি রিস্ক কিন্তু বেড়ে গেছে। তো কান্ট্রি রিস্ক বাড়ার সাথে সাথে আপনার ডেফিনেটলি আপনার অন্যান্য আনুষঙ্গিক সমস্ত খরচে বেড়ে যায়। তো অবশ্যই এটা একটা নেগেটিভলি এই রোল প্লে করে। এখন অনেক সময় যেটা হয়েছে আপনি জানেন যে গত 5 আগস্টে এমন হয়েছিল আমাদের সাথে কিন্তু ইন্টারন্যাশনাল যারা কাউন্টারপার্ট ছিলেন, আমাদের লাইন অলসো গট ফ্রোজেন, এবং মিডল ইস্টার্ন ব্যাঙ্কগুলো এখনও কিন্তু পুরো লাইন ছাড়ে নাই। মানে ইন্টারেস্টিংলি ইউরোপিয়ান ব্যাঙ্কসগুলো কিন্তু গেভ ফ্যান্টাস্টিক সাপোর্ট টু দ্য ব্যাঙ্কস, ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, কোনো সমস্যা। কিন্তু এই ছোটো ছোটো এই আপনাদের মিডল ইস্টার্ন ব্যাঙ্কগুলো যেহেতু ওরা একটা পার্টিকুলার দেশের ইনফরমেশনগুলো ওদেরকে ফিড করা হতো, এবং ওখানে ওরাই যেহেতু ওরা বসে আছেন, তারাই বেসিক্যালি তখন কেন আপনি চিন্তা এর আগে যখন
2022 যখন আমাদের ফরেন কারেন্সি ডিব্যাকেল হয়েছিল, যখন আপনার রেট বাড়তে শুরু করলো, ফরেন পাচ্ছিল, মোস্ট অফ দ্য ব্যাঙ্কস আপনার ইন্টারন্যাশনাল যে সময় অবলিগেশনসগুলো ফেল করছিল, তখনও কিন্তু আমাদের করসপন্ডেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু সাপোর্ট দিয়ে গেছিলো। কিন্তু 2024 অগস্টের পরবর্তীতে ওই কারণে যেহেতু মিডল ইস্টার্ন কান্ট্রিতে ওইসব দেশের লোকজনরা বেশি ছিল, সাথে সাথে কিন্তু আমাদের একটা বিরাট ইম্প্যাক্টও হয়েছিল এবং মোটামুটি আমাদের লাইন গট ফ্রোজেন। বাট কিছু কিছু ব্যাংক আমাদেরকে, আমেরিকান ব্যাংক, ইউরোপিয়ান ব্যাংকগুলো সাপোর্ট করে গেছিলো। একটা কথা বলে সেটা এক্সপোর্ট, যেটা আমি একটু জাস্ট অ্যাড করে অন্য প্রশ্ন যেটা কথা বলছেন আমার কলিগরা, এক্সপোর্টে দেখেন, লুক অ্যাট ভিয়েতনাম। In the last 10 years, they have moved from $160 billion to $400 billion. টেক্সটাইল ছিল বোধহয় 17% ওদের কম্পোজিশনে, এখন ইট হ্যাজ কাম ডাউন টু 8.5%। ওদের মূলে হচ্ছে ইলেকট্রনিক গুডস, সেমিকন্ডাক্টর, সেখানে ওদের প্রায় 37.5% ওখানেই আসে। তো আপনি দেখেন কোথায় চলে গেছে। আর আমরা উই হ্যাভ মুভ ফ্রম 33 বিলিয়ন টু 50 বিলিয়ন। তারপরে সমস্যা আছে, আমাদের দেশের ডেটা ইস্যু আছে। আপনার জিডিপি আমরা বলছি 475 বিলিয়ন, আমার চেয়ে হয়তো ওরা একটু কম বা একটু বেশি। ভিয়েতনামে কিন্তু কম ছিল 10 বছর আগে। দেখেন ওদের পার ক্যাপিটা প্রায় $5,000, আমাদের হচ্ছে ধরেন রাফলি $2,500। কিন্তু আপনি যে কাজ করবেন যে ডেটা নিয়ে, আপনার জিডিপি নিয়ে, সেটা কিন্তু আপনি কোয়েশ্চেনেবল। নোবডি নোজ যে আসলে আমার এক্সপোর্ট ডেটা ঠিক আছে কিনা, আমার জিডিপি ডেটা ঠিক আছে কিনা। আমরা আশা করেছিলাম ইন্টিরিম গভর্নমেন্ট এসে এগুলোতে একটু হাত দিবে, যাতে করে আমরা অবস্থা বুঝতে পারি। কিন্তু আনফরচুনেটলি শ্বেতপত্র এসেছিল একটা, তারপরে কিছুই হয়নি। নিশ্চয়ই আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে হাবিবুল্লাহ করিম, আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, এই যে এত সংকট, যে সম্ভাবনাগুলো ছিল সেগুলোকেও কাজে লাগানো যায়নি। নতুন দিনে একটা আগামী দিনে একটা নতুন সরকার আসবে, তাদের সামনে নানান রকম চ্যালেঞ্জ আর শুধুই কি বলবো যে দায়িত্বের বোঝা অপেক্ষা করছে। তো তাদের কাছে আপনার পরামর্শ কি হবে, সেই পরামর্শ শুনে এই অনুষ্ঠান শেষ করব, কিন্তু শুনতে চাই বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বাংলাদেশে বাণিজ্যের পরিবেশ। এই বিষয় নিয়ে বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম হাবিবুল্লাহ করিম, আপনার কাছে জানতে চাই, একটা নতুন সরকার আসছে এবং অনেকগুলো সমস্যা, মানে সংস্কারের আকাঙ্ক্ষা কোনোটাই পূরণ হয়নি, বরং আরও জটিল হয়েছে। আগে থেকেই আসলে বাণিজ্যের পরিবেশগুলো বা সূচকগুলো খুব নেতিবাচক অবস্থায় বা ভঙ্গুর অবস্থায় ছিল। এই বছরই আবার নতুন চ্যালেঞ্জ, উন্নয়নশীল দেশের উত্তরণের পথেও হাঁটতে হবে। সব মিলিয়ে নতুন যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে আপনার পরামর্শ কি? আমাদের মানে পরামর্শর একটা দিক হচ্ছে যে আমরা সবসময় জানি যে নতুন কোনো সরকার আসলে পরে পৃথিবীর যে কোনো দেশেই তাদের একটা হানিমুন পিরিয়ড থাকে, নর্মালি ধরা হয় 100 দিন। এই প্রথম 100 দিনে আমাদের একটা বিশাল একটা প্রত্যাশা থাকবে ব্যবসায়িক গোষ্ঠীর কাছ থেকে, যে এই 100 দিনে কিছু লো হ্যাঙ্গিং ফ্রুটস তারা অ্যাচিভ করে দিতে হবে আমাদেরকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওই যেটা আমি বললাম, যে আমাদের এই ফ্রিকশনটা কমিয়ে দিতে হবে। কিছু কিছু জায়গায় তারা বলতে হবে যেটা এখন 90 দিন লাগছে, এটা আমরা 30 দিনে নিয়ে আসবো, অ্যান্ড দ্যাট মাস্ট বি মেজারেবল। শুধু মুখে আমি মাউথ সার্ভিস, লিপ সার্ভিস দিলে হবে না। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একটা মূল এই আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের একটা মূল প্রিন্সিপাল ছিল যে সমাজ থেকে আমরা দুর্নীতি দূর করব, করাপশন দূর করব। এটার কিছু এক্সাম্পলারি থাকতে হবে, ডেমনস্ট্রেশন এফেক্ট থাকতে হবে, যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হবে যে জিরো টলারেন্স ফর করাপশন। এবং এই জিনিসটা ব্যবসায়িক গোষ্ঠীর সবচেয়ে বেশি সাফারার হয়। তারা একদিকে ডিলে হয়, আরেকদিকে এই যেটা ওই যে আনঅ্যাকাউন্টেড ফর বিজনেস এক্সপেন্স, যেটা সবার জন্য একটা কষ্টকর বিষয়। এই দুটো যদি তারা প্রথম 100 দিনের মধ্যে কিছু এক্সাম্পল সেট করতে পারে, দে ক্যান শো দ্য ট্রেন্ড, যাতে মানুষ বুঝতে পারে যে এইভাবে সামনের দিকে আরও তারা ফার্দার ফ্যাসিলিটেট করবে, এই ফ্রিকশনগুলোকে দিনে দিনে তারা কমাতে থাকবে, যাতে করে আমরা একটা দেখতে পারি যে 1 বছর পরে গিয়ে আমরা একটা গুণগত পরিবর্তনের বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবুর রহমান। আপনি যদিও আগেই বলেছেন যে আমলাতন্ত্রের একটা বড় বাধা আছে, মানে শুরু থেকেই সেটিকে অ্যাড্রেস করার পরামর্শ থাকবে কিনা আপনার? না, অবশ্যই। এটা তো ধরেন আমরা আশা করেছেন ওই পরিবর্তনের পরেও এটা হবে, কিন্তু যেটা হয় একটা আমলাতন্ত্র একটা গোষ্ঠী এবং তারা তাদের
ইন্টারেস্ট কখনো ফলো করবে না। আর মুশকিলটা হচ্ছে যে এই সমস্ত পলিসিসগুলো কিন্তু আমরাই বানাচ্ছেন। সো ওনারা যখন বানাচ্ছেন ওনাদের মতো করেই বানাচ্ছেন। আপনি দেখেন যখন ইন্টারেস্ট অনেক কমে গেছিলো 8-9 ছিল, তখনও কিন্তু ওই আমাদের কিন্তু ওই বেতনের যে ইন্টারেস্ট ছিল সেটা কিন্তু 12-13 ছিল। আপনার পিএফের ব্যাপারটা দেখেন, সব কিছু কিন্তু ওনারা যখন করেন ওনাদের মতো করে করেন। ওনারা কিন্তু জনগোষ্ঠীর কথা চিন্তা করে করেন না। যে কোনো কোটা সিস্টেমে গেলে ওনাদের কিন্তু সবার কোটা থাকতে হবে। তো যার জন্য ব্যবসায়ীরা কিন্তু এখন বলছেন আসলে ওই আমলাতন্ত্রকে যদি ভাঙতে না পারেন, মুশকিলটা হচ্ছে কি যারা আমাদের রাজনীতিবিদ যারা এসে আসলে সরকারে বসেন, তাদের উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, এদের মধ্যে ভালো অবশ্যই আছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওনারা আমলাদের কন্ট্রোল করতে পারেন না। ওনারা আমলা দ্বারা চালিত হন। যখন আমলা দ্বারা চালিত হন তখন কিন্তু আমলারা ওনাদের মতো করে করবে। তার মানে আসলে এই আমলাদেরকে চালাতে হবে, আমলাদেরকে সেই জন্য আমাদের সেই লেভেল অফ যারা রাজনীতিতে আসবেন, সরকারে বসবেন, আমার যেটা ওনার সাথে আমি একটা কথা অ্যাড করব, আমরা যেন কারেক্ট পার্সনটাকে যেন আইডেন্টিফাই করতে পারি। এই যে আমাদের ইন্টিরিম গভর্নমেন্টে আই থিঙ্ক দ্য বেসিক ফেলিউরটা যেখানে হয়েছিল ইন টার্মস অফ আইডেন্টিফাইং দ্য কারেক্ট পিপল ফর দ্য অ্যাডভাইজার রোলস। যদি আমরা ভালো লোককে বসাতে পারতাম, আমরা কিন্তু আরও অনেক ভালো কাজ আশা করতে পারতাম। লোক আসলে ভালো মন্দর চেয়েও সঠিক লোকটা বেশি, সঠিকটা বলছি আমি, কারেক্ট যেটা বলছি এখানেও তাই। আমরা আশা করব যেই আসুক না কেন, আমরা চাইবো যে তারা যদি অর্থনীতি, যদি আমাদের অর্থ মন্ত্রণালয়ে যিনি বসেন একজন ভালো মানুষ, যার এই সম্বন্ধে ধারণা আছে, যিনি পররাষ্ট্র বিষয়ে বসবেন, এরকম। তাহলে হবে কি, তখন উনি চালাতে পারবেন, উনি জানবেন সমস্যাটা কোথায়। আপনি যদি বটম অফ দ্য প্রবলেমে যেতে না পারেন, তাহলে তো আপনি একটু আইডেন্টিফাই করতে হবে, সেই তার পথে কাজটা। সেটা যদি আমাদের সেই যারা মন্ত্রিত্বে আসবেন তারা যদি বুঝতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে এটা উন্নতি হবে। আরেকটা কথা আমি বলবো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আমার পরিবার যাতে মনে করে যে আমি সকালবেলা বাইরে গেলে আমি যেন সন্ধ্যায় ফিরে আসব, আমার যেন সেইটুকু সেন্স অফ সিকিউরিটি দিতে হয়। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর বিজনেসম্যান অ্যাজ ওয়েল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা শেষ করবো ডক্টর মাসুদ রিয়াজ, আপনাকে দিয়েই আবারও শেষ করতে চাই। বাংলাদেশে বাণিজ্যের পরিবেশ, এই বিষয়কে মাথায় রেখে আসলে নতুন যারা আসবেন তাদের জন্য পরামর্শ কি এবং একই সাথে সতর্কতাও কিনা, কারণ অর্থনীতি ঠিক না রাখতে পারলে আরেকটা 24 ঘটানোর মতো পরিস্থিতি যে খুব সহসাই তৈরি হবে কিনা সে আশঙ্কাও তো নিশ্চয়ই থাকে। আমি মনে করি নতুন ইলেকশন ফেব্রুয়ারি 12 তারিখে, তার মাধ্যমে আমরা যে নতুন সরকার, গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন সরকার পাবো, তার যদি সবচেয়ে প্রথম মাথা ব্যথা কোনোটা থেকে থাকে সেটা এই মুহূর্তে অর্থনীতি। কারণ রাজনৈতিক ক্ষোভ, ডিসকন্টেন্ট, এগুলা কিছুটা নির্ভর করে সরকারের বিহেভিয়ারের উপর। আমরা সবাই আশা করছি যে সামনের সরকারটার অ্যাটলিস্ট সুশাসনের দিকে বিহেভিয়ার ভালো থাকবে। আর এগুলো দানা বাঁধতে সময় লাগে, কিন্তু অর্থনীতির বিষয়টা হলো যদি ইনফ্লেশন আপনার প্রতিদিন আপনাকে আপনার যন্ত্রণা দেয়, কস্ট অফ লিভিং, আপনার জীবনযাত্রার মানকে নামিয়ে দেয় বা কস্ট অফ লিভিং বাড়িয়ে দেয়, আপনার যদি ডলারের দাম বাড়তে থাকে, আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা দেশের, কর্মসংস্থান সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা যদি বিনিয়োগ এবং বাণিজ্যের মাধ্যমে কর্মসংস্থানটা না আসে, সেটাতে কিন্তু মানুষজন ক্ষোভটা খুব দ্রুত দানা বাঁধতে পারে। বিশেষ করে আমরা 22 সাল থেকে একটা বড় ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পার হয়ে এসেছি, যেটা গত 15 মাসে কিছুটা হইলেও স্টেবিলাইজেশন হয়েছে, কিন্তু পুরোপুরি আমরা ওই বিপদ থেকে এখনো বেরোতে পারিনি। সুতরাং সেই ট্রমা কিন্তু মানুষের এখনো রয়ে গেছে, যে 41-42% টাকার মান পড়ে গেছে, ইম্পোর্ট এলসি খোলা যায় নাই, 14% মূল্যস্ফীতি চলে গেছিল। সুতরাং সেই অর্থনীতির যে মানে স্টেবিলাইজেশন এবং গ্রোথের ড্রাইভারগুলোকে ফেরত আনা, গ্রোথ ড্রাইভার হলো বিনিয়োগ, ইন্টারন্যাশনাল এক্সপোর্টস, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেড, বিশেষ করে এক্সপোর্টস। তৃতীয় হলো স্মল বিজনেস। বাংলাদেশের জন্য এই স্মল বিজনেসটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং নতুন সরকারকে আমি মনে করি 4টা কৌশলগত প্রায়োরিটি খুব ইম্পর্টেন্ট। প্রথম হলো যে ম্যাক্রো ইকোনমির যে স্থিতিশীলতা আনার কাজ অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও আমরা শক্তিশালী জায়গায় পৌঁছেনি, সেটাকে বজায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো অর্থনীতির যে গ্রোথ ড্রাইভারগুলো, যেগুলা খুবই স্লো ডাউন করেছে গত 1.5 বছরে, বিনিয়োগ এবং বাণিজ্য, সেগুলোকে এবং স্মল বিজনেস রিভাইটালাইজ করা। তৃতীয়ত সুশাসন, ব্যাংকিং এবং পলিসি মেকিংয়ে সুশাসন নিয়ে আসা। আর 4 নম্বর হলো সরকারের যে নিজের আর্থিক সক্ষমতা, যেটা বিনিয়োগ বাণিজ্যের পরিবেশ সৃষ্টিতে লাগে, সেই আর্থিক সক্ষমতাটা বাড়ানো। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি আপনাদের এই সব পরামর্শ আসলে আগামীতে যারা সরকারে আসবে তারা নিবে এবং গতানুগতিক
চিন্তা থেকে বেরিয়ে নতুন কিছু হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতি সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।